লন্ডন বৈঠকে নির্বাচনের সময় নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ, সরকারের কার্যক্রমকে অনুমোদন দেবে নির্বাচিত সংসদ, বলছে বিএনপি। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নেতাদের বৈঠক। পত্রিকায় বিজ্ঞপ্তির পরও হাজির না হলে শেখ হাসিনার অনুপস্থিতিতেই চলবে বিচার, জানালো প্রসিকিউশন। জাতিসংঘ দলের সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক, ঘুমের বিচারে হচ্ছে আইন। ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতি সহ ৩ অভিযোগের প্রমাণ পাওয়ার দাবি দুদকের। সাবেক রাষ্ট্রদূত মোনা দম্পতির অর্থ পাচার অভিযোগের অনুসন্ধান শুরু। মেয়র ব্যানারে নগর ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, ইশরাকের রাজনৈতিক কারণে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার অভিযোগ। শপথের দাবিতে অবস্থান কর্মসূচির সমর্থকদের। হামলার তীব্রতা বাড়ালো ইরান ইসরায়েল। তেল আবিব হাইফায় দফায় দফায় বিস্ফোরণ। ইরানের গোয়েন্দা প্রধান ও 2 জেনারেল নিহত। প্রতিশোধের আগে আলোচনা নাকচ তেহরানের। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে অনুমোদন দেবে নির্বাচিত সংসদ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত বাস্তবায়নে ইসিকে দ্রুত বার্তা দিতে হবে সরকারকে। এদিকে লন্ডন থেকে ফিরে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ইস্যুতে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার প্রত্যাশা তার। নির্বাচন সংস্কার, বিচার সহ নানা বিষয়ে সম্প্রতি লন্ডনে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান সংকট উত্তরণে এ বৈঠককে টার্নিং পয়েন্ট বলছেন প্রায় সব মহলেই। ওই বৈঠকে অংশ নেয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন, জনগণের দ্রুত নির্বাচনের প্রত্যাশা পূরণ হয়েছে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার সম্পন্নের আশা প্রকাশ করে আমির খসরু বলেন, গণহত্যার বিচার চলমান প্রক্রিয়া, যা নির্বাচনের পরেও চলবে। আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিশেষ বিশেষ সন্ধিক্ষণে আমাদের যে ঐক্যমত হয়, সেটা হচ্ছে আমাদের একটা ভালো দিক দেশের জন্য। এদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আগামী জাতীয় নির্বাচন এবং ইউনূস তারেক বৈঠক নিয়ে আলোচনা করেন তারা। পরে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, নির্বাচনের সময়সীমা নির্ধারণের পর দেশের পরিবেশ উন্নত হওয়ায় মানুষ ভোট দিতে আগ্রহী। বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবের দিন। তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সিদ্ধান্ত এখন দ্রুত বাস্তবায়ন করতে হবে সরকারকে। লন্ডনের বৈঠকে বর্তমান সরকারের দায়মুক্তি নিয়ে কোনো আলোচনা না হলেও সরকারের কার্যক্রমকে নির্বাচিত সংসদ অনুমোদন দেবে। তাদের দায়মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা? না, কারো দায়মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। কনস্টিটিউশনালি আমাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব। সুতরাং জনগণের পক্ষে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে, সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি। একই আলোচনায় যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা দেশের স্বার্থে সংকট মোকাবেলায় সরকারকে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান। এই কারণে আমি বলছি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারা দুজনেই ভারতে পালিয়ে আছেন। পুলিশের এমন রিপোর্ট এবং চিফ প্রসিকিউটরের আবেদনে শেখ হাসিনা ও কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 24 জুন মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। সোমবারও শেখ হাসিনার মামলার শুনানির দিনে ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধীরে ধীরে মূল বিচারের দিকে এগোচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলা। 16 জুলাই থেকে 5 আগস্ট এই 3 সপ্তাহে 1400 ছাত্র জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের মামলা এখন বিচার প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপে রয়েছে।
সোমবার পুলিশের দেওয়া রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তাদের হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আবেদন জানান চিফ প্রসিকিউটর। মঞ্জুর করেন বিশেষ আদালত। চিফ প্রসিকিউটর বলছেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও 24 জুনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার শুরু হবে। শেখ হাসিনা কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দেবে রাষ্ট্র। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। গত 1 জুন ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সোমবারও দুটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়। চিফ প্রসিকিউটর বলছেন, এসব বিষয় আমলে নিচ্ছে না প্রসিকিউশন। তাদের লক্ষ্য বিচার নিশ্চিত করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো ডিল করবেন। বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেটার বিচার হতে হবে। এটা ন্যায় বিচারের দাবি, আইনের দাবি, জাতীয় প্রত্যাশা। সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী বৃহস্পতিবার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির দিন ধার্য রয়েছে। কিভাবে শেখ হাসিনা 227 জনকে হত্যার হুমকি দিয়েছিলেন তা বিশ্বকে দেখাতে শুনানির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে এবং এর অধীন স্থায়ী কমিশন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতিসংঘের গুম সম্পর্কিত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। এ সময় বর্তমান গুম কমিশনের মেয়াদ বৃদ্ধির পরামর্শ দিয়েছে জাতিসংঘ দলটি, আর জাতিসংঘকে কারিগরি সহযোগিতা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ সফর করছেন জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী প্রতিনিধি দল। সোমবার সকালে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন দলটির সদস্যরা। বৈঠক শেষে উপদেষ্টা জানান, গুম সংক্রান্ত কমিশনের মেয়াদ বৃদ্ধি করা এবং নিখোঁজ ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছে জাতিসংঘের প্রতিনিধি দল। গুম সংক্রান্ত তদন্ত কমিশনকে কারিগরি সহযোগিতা দিতে জাতিসংঘ দলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। গুম বিষয়ক যে কমিশনটা আছে, ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা, ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার, আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব। গুম বিষয়ক যে কমিশন হবে সেই কমিশনের জন্য যদি প্রয়োজন হয় আমরা লজিস্টিক সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারি। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, এর অধীন স্থায়ী কমিশন গঠনের চিন্তাভাবনা রয়েছে। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা এবং সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তো পাওয়ারফুল একটা গুম বিষয়ক পার্মানেন্ট কমিশন প্রস্তাবিত আইনের আন্ডারে ইনশাআল্লাহ করতে পারবো। বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের ক্ষেত্রে নিখোঁজ সনদ দেওয়ার বিষয়টিও আইনে যুক্ত করার পরিকল্পনার কথা জানান আইন উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ দাবি করলেও বাংলাদেশি নাগরিক হিসেবেই ফ্ল্যাট জালিয়াতি সহ বিভিন্ন দুর্নীতি করেছেন। এমন তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশি হিসেবে অভিযুক্ত টিউলিপকে বিচারের মুখোমুখি করা হবে। আর 2000 কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যে নিযুক্ত সাবেক হাই কমিশনার সায়েদা মোনা তাসনিম দম্পতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের পরিবার যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের সম্পদ জব্দে চিঠি দিয়েছে সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির প্রমাণ পাওয়ার দাবি দুদকের। প্লট ফ্ল্যাট জালিয়াতি সহ 3টি মামলায় অভিযুক্ত টিউলিপের বিরুদ্ধে এবার মৎস্য খামার, আয়কর নথিতে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি সহ নানা তথ্য মিলেছে অনুসন্ধানে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ প্রত্যাশা সহ দুদকের কাজ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা অভিযোগ করছেন টিউলিপ সিদ্দিক। দুদক চেয়ারম্যান বলছেন, বাংলাদেশি নাগরিক হিসাবে দুর্নীতি করলেও নিজেকে আড়াল করতে ব্রিটিশ নাগরিকের পরিচয় ব্যবহার করছেন তিনি। তিনি যতই বলুন না কেন আমি ব্রিটিশ, আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাতে তো বাংলাদেশি মনে হচ্ছে। এখন যদি আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ বলেন কখনো বাংলাদেশি বলেন, এটা কি সমীচীন কিনা এটা আমার মনে হয় আপনারা এটা ভালো বিবেচনা করবেন। এদিকে আওয়ামী লীগ শাসনামলে প্রায় 6 বছর ধরে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করা সায়েদা মোন তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে 12টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে 9 ব্যাংক থেকে ঋণের নামে 2000 কোটি টাকা উত্তোলন করে পাচারের অভিযোগ করা হয়েছে। সায়েদা মোনা তাসনিম, সাবেক হাই কমিশনার যুক্তরাজ্য,
তারা পরস্পর যোগ সাদস্যে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড সহ 12টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে 2,000 কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করেন। সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের 1,500 কোটি টাকা সম্পদ জব্দের পর এবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলের যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দ করতে চিঠি দিয়েছে দুদক। আকবর সুবহান সাহেবের 2 ছেলে সাফিয়ান এবং সাদাত, এই 2 জনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। আরও একজন মিস্টার ইমাম, আদনান ইমাম, তার ব্যাপারেও কিছু তথ্য আমরা পাঠিয়েছি। আমরা আশা করি সুফল পাব। এদিন দুদকের আবেদনে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে বিদেশে থাকা সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। একদিকে মেয়র পরিচয়ে ব্যানার টানিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় বিএনপি নেতা ইশরাক হোসেনের, আরেকদিকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে তার সমর্থকদের অবস্থান কর্মসূচি। এমনই বিরল পরিস্থিতির সাক্ষী হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ইশরাকের অভিযোগ, রাজনৈতিক কারণেই তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। শপথ ছাড়াই মেয়রের আসনে বিএনপি নেতা ইশরাক হোসেন সিক্ত হলেন ফুলেল শুভেচ্ছায়, গ্রহণ করেন সম্মাননা ক্রেস্ট। সোমবার সকালে মেয়র পরিচয় দেয়া ব্যানারে ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেন তিনি। জরুরি সেবার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখতে বলেন ইশরাক হোসেন। প্রত্যেকটি ওয়ার্ডের যারা ওয়ার্ড সচিবরা রয়েছেন, সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলোতে জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট, এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে এবং পরবর্তীতে সেগুলোকে প্রক্রিয়া করে তাদেরকে দেওয়া হবে, যাতে করে আমাদের এই আন্দোলন চলাকালীন অবস্থায় নগরবাসীর যে দুর্ভোগ বা তাদের যে অসুবিধা, সেটিকে যাতে আমরা কমিয়ে আনতে পারি। মেয়রের বৈধতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক হোসেন দাবি করেন, রাজনৈতিক কারণেই তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। সরকারের উচিত হবে, তারা যদি তাদের নিরপেক্ষতাটা বজায় রাখতে চায়, তারা যদি মনে করে যে বর্তমান উপদেষ্টা পরিষদ যদি মনে করে যে আগামী জাতীয় নির্বাচনের সময় তারা দায়িত্ব পালন করতে পারবে এবং সেটি যাতে জনগণকে তারা বিশ্বাস করাতে চায়, তাহলে আমি তাদেরকে অনুরোধ জানাবো তারা যাতে দ্রুততম সময় এই ডেঙ্গু মোকাবিলায় 70টি ওয়ার্ডের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন ইশরাক হোসেন। মঙ্গলবারও জরুরি পরিষেবা নিয়ে আলোচনা করবেন তিনি। বুধবার বসবেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে সোমবারও অবস্থান নেন তার অনুসারীরা। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আবারও আন্দোলনে ফিরেছেন কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায়ে সচিবালয়ে বিক্ষোভ করেছেন তারা। আইন উপদেষ্টা জানান, অধ্যাদেশটি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ঈদের ছুটির পর সচিবালয়ে ফের বিক্ষোভ করেছেন তারা। সোমবার বেলা 11টার দিকে দপ্তর ছেড়ে জনপ্রশাসন ভবনের নিচে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। অধ্যাদেশ বাতিলের দাবিতে দেন স্লোগান। এ সময় ঐক্যফ্রমের নেতাকর্মীরা বলেন, অধ্যাদেশটি বাতিল না করলে সারা দেশে একযোগে শুরু হবে আন্দোলন। কর্তৃপক্ষের নিকট আমার কথা থাকবে, আপনারা কোনো তালবাহানা না করে, কোনো সংশোধনী এই বংশ আলাপ না করে সরাসরি এই আইনটা প্রত্যাহার করার পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা শুধু দেখতে চাই এই অধ্যাদেশ বাতিল হয়েছে। আমরা কিন্তু এখনো গেট বন্ধ করার হুমকি দেয়নি। যদি আমাদেরকে আগুনে জ্বালিয়ে আপনারা খেলা করতে চান, আমরা এমন খেলা খেলবো আপনারা ঘরে ঢুকতে পারবেন না। পরে মিছিল নিয়ে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টাকে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এর আগে আইন উপদেষ্টা জানান, সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। সরকারি কর্মচারী যে আইন আছে, এখানে অবশ্যই পুনর্বিবেচনার অবকাশ রয়েছে। আমরা মিটিংয়ে বসে আমাদের সরকারি কর্মচারী ভাইরা আমাদের যে দাবিগুলো দিয়েছিল, কাগজগুলো আমার কাছে আছে, সেগুলি আমরা কি বিবেচনা করব, কিভাবে করব সেটা ঠিক করব। ঠিক করার পর ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব
আমরা একটা রিপোর্ট উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তুলব। দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা সরকারি কর্মকর্তা কর্মচারীদের। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাতভর করা হয় নির্যাতন, পরদিন ছুরি দিয়ে উপড়ে ফেলা হয় 2 চোখ। ট্রাইব্যুনালে এসে আর্তনাদ করে নিজের উপর নির্মম নির্যাতনের বর্ণনা দেন ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া। 9 বছর আগের এই ঘটনায় জড়িত কুমিল্লা আওয়ামী লীগের সাবেক এমপি এম.এ. জাহের সহ 15 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। গুরুত্ব দিয়ে তদন্তের আশ্বাস প্রসিকিউশনের। মারা যাওয়ার পরে অন্ধকার কবরে চলে যায়, কিন্তু আজকে আমি দুনিয়াতে বেঁচে থাকার পরও পৃথিবীটা আমার কাছে অন্ধকার, আমি কিছু দেখতে পাই না। বেঁচে থাকার পরও পৃথিবীটা অন্ধকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা গোলাম কিবরিয়ার। এবং দেশবাসীর কাছে সোমবার বড় ও ছোট ভাইকে সঙ্গে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন কিবরিয়া। 24 শিক্ষার্থী কিবরিয়া বলেন, বিএনপি পরিবার হওয়ায় 10 বছর আগে তাকে অপহরণ করে কুমিল্লার সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা এম.এ. জাহের ও আবু তৈয়বের লোকজন। বাকি কথা শুনবো কিবরিয়ার মুখ থেকেই। এম.এ. জাহের এমপি তার বাসায় নিয়ে যায়, ওখান থেকে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের মধ্যে ঢুকিয়ে আমাকে রাতভর নির্যাতন করে সকালবেলা আমার 2 চোখ ছুরি দিয়ে উপড়াই ফেলে। কিবরিয়া জানেন তার চোখ আর ফিরবে না, কিন্তু জড়িতদের শাস্তি হলে ন্যায়ের আলোয় উদ্ভাসিত হবে চারিদিক। আপনারা চাইলে আমার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু আপনারা চাইলে আমার এই চোখ উপড়ে ফেলার ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে এমন শাস্তি প্রদান করবেন। বিগত সময়ে এই বাংলাদেশের মাটিতে যারা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে, আমার মতো অন্ধ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, সকলের বিচার যেন এই বাংলাদেশের মাটিতে বাস্তবায়িত হয়। কিবরিয়ার অভিযোগ গ্রহণ করে গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা জানিয়েছেন প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। গাজীপুরে ব্যাংকের এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ, নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে অভিযোগ। হবিগঞ্জে চলন্ত বাসে পোশাক কর্মীকে ধর্ষণ, চালক আটক হলেও পলাতক হেলপার। ইরান ও ইসরায়েল সংঘাত বন্ধে খুব শিগগিরই শান্তি প্রতিষ্ঠার আশা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর উদ্যোগেই এই শান্তি প্রতিষ্ঠিত হবে বলে ট্রুথ সোশ্যালে জানান ডোনাল্ড ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানলে নজিরবিহীন পরিণতির হুমকি তার। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার ভয়াবহতা। এমন পরিস্থিতিতে কিছুটা আশার আলো দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরান ইসরায়েলের সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করলেন তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ইরান ও ইসরায়েলের উচিত একটি চুক্তিতে পৌঁছানো এবং তা হবেই। এ নিয়ে প্রচুর টেলিযোগাযোগ ও বৈঠকও হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলের উত্তেজনা প্রশমনে তার ভূমিকার স্বীকৃতি অনেকেই না দিলেও সাধারণ মানুষ তা বোঝে। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ, ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল হামাস যুদ্ধ বিরতির আলোচনায় শান্তি প্রক্রিয়া এগিয়ে চলার পেছনে তার ভূমিকার কথা তুলে ধরেন ট্রাম্প। ইসরায়েল ও ইরানের মধ্যেও শিগগিরই শান্তি প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ইসরায়েলের সংঘাত সহজেই শেষ করার দাবি করে তেহরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু বানালে তার চরম পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পের এই শান্তি প্রত্যাশা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত তা কতটা সফল হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন বিশ্লেষকরা। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্য নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের চাওয়া পূরণ অর্থাৎ ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার হলেই চুক্তি অর্থবহ হবে। নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইসরায়েলি বিমান বাহিনী এখন ইরান জুড়ে টার্গেট করে আঘাত হানতে পারছে, তাই ইসরায়েল এমন কোনো চুক্তির জন্য অপেক্ষা করবে না। সাক্ষাৎকারে নেতানিয়াহু একাধিকবার ট্রাম্পের প্রশংসা করে বলেন, তারা সম্পূর্ণ সমন্বিতভাবে কাজ করছেন। যদিও ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়িত নয়।
লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইসরায়েল ইরান সংঘাতকে নিজেদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র বানিয়েছে পরাশক্তি। শান্তি ফেরাতে হলে যুক্তরাষ্ট্র দায় নেবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সংঘাত থামাতে জাতিসংঘ ও ওআইসির মতো জোটের ভূমিকা নিয়ে প্রশ্ন তাদের। যুদ্ধ ছড়িয়ে পড়লে কেবল মধ্যপ্রাচ্য নয়, মাসুল গুনতে হবে গোটা বিশ্বকে। তাই দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ কূটনীতিকদের। ইসরায়েল ইরান সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ ছড়িয়ে পড়লে মাসুল গুনতে হবে পুরো বিশ্বকেই। ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা হামলায় তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতিকে নিজেদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র বানিয়েছে পরাশক্তিরা। তবে যুদ্ধ খেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যুক্তরাষ্ট্র তার দায় নেবে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। ইরান যে পাল্টা আক্রমণ করছে, আমরা আন্তর্জাতিক গণমাধ্যমেও দেখছি যে সেখানে চীন এবং রাশিয়া তাদেরকে সশস্ত্রভাবে সহায়তা করছে, এরকম রিপোর্ট আসছে। এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলো, কাজে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে, আরেকদিকে চীন এবং রাশিয়া, এদেরও একটা একে অপরের শক্তি প্রদর্শন এই ইরান এবং ইসরায়েলের যে সংঘাত সেটার মধ্যে দিয়ে যদি ব্যর্থ হয় এখানে এক ধরনের আবার শান্তি ফিরিয়ে নিয়ে আসতে, তাহলে কিন্তু পুরোপুরি দায়ভার আমেরিকা নিবে বলে মনে হয় না। এটা প্রচ্ছন্নভাবে থাকতে পারে এবং শেষ পর্যন্ত হয়তো দায়ভারটি ইসরায়েল এবং ইরান আপুই ছেড়ে দেবে। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে তেলের সাপ্লাই, বিশ্বব্যাপী তেলের সাপ্লাই কমে যাবে, তেলের দাম বেড়ে যাবে, গ্যাসের দাম বেড়ে যাবে। আমাদের মতো দেশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। আমরা ওখান দিয়ে ব্যবসা বাণিজ্য, আমাদের রপ্তানি বাণিজ্য চলে ওখান দিয়ে, সেটা বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হবে। মধ্যপ্রাচ্যে আমাদের লক্ষ লক্ষ মানুষ কাজ করে, তাদের চাকরি বাকরি ব্যাহত বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে। সংকটে জাতিসংঘ বা ওআইসির মতো আন্তর্জাতিক বা আঞ্চলিক জোটগুলোও কোনো কাজে আসছে না। আলোচনার টেবিলকেই একমাত্র ভরসা মানছেন কূটনীতিকরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে নিজেদের যে সম্পর্ক, আন্তঃসম্পর্ক এবং অন্যান্য বিভিন্ন যে সংগঠনগুলো আছে, বড় সংগঠন যদি আমরা ওআইসি ধরি, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, এগুলো কিন্তু খুব বেশি ভূমিকা সাম্প্রতিককালে রাখেনি। চিন্তাশীল মানুষদের এ বিষয়ে আরেকটু সক্রিয় হওয়া প্রয়োজন, যাতে করে এই যুদ্ধটাকে আপাতত থামানো যায়। এটা যদি কোনো কারণে এই আক্রমণের ফলে পারমাণবিক বিকিরণ শুরু হয়, তাহলে সেটা কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি করবে। 2003 সালে মার্কিনীদের ইরাক আক্রমণের পর থেকেই অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। শান্তি ফেরাতে ঐক্য পুনরুদ্ধারকেই একমাত্র সমাধান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেটা কিন্তু জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। আবার দেশের খবর। গাজীপুরে চাকরি দেওয়ার কথা বলে এটিএম বুথে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। এরপর থেকেই পলাতক রয়েছে সে। এদিকে হবিগঞ্জে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চালক আটক হলেও পালিয়ে গেছে সহযোগী। চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই বুথের নিরাপত্তা কর্মী। রোববার গাজীপুর জেলার শ্রীপুরের এমসি বাজার এলাকায় তালহা স্পিনিং মিলে চাকরির সন্ধানে যায় ভুক্তভোগী কিশোরী। তখন কারখানার গেটের পাশে থাকা একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা কর্মী বেশি বেতনে চাকরির কথা বলে মেয়েটিকে বুথের ভেতরে নিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ এসে ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। বুথের ভিতরে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে তার বাবা আজিজুল হক সন্ধ্যার দিকে থানায় আসলে এই বিষয়ে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 রেখে একটি মামলা রুজু করা হয়েছে। উক্ত আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা অব্যাহত আছে। এদিকে রোববার রাতে বাসে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন এক গার্মেন্টস কর্মী। পথে ঘুমিয়ে পড়লে গন্তব্যে না নেমে সিলেটে পৌঁছে যান তিনি। পরে সেখান থেকে হবিগঞ্জে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠেন। শেরপুর এলাকা পার হওয়ার পর বাসের অন্যান্য যাত্রীরা নেমে গেলে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে বাস চালক সাব্বির ও সহকারী লিটন। পরে চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। চালককে আটক করা গেলেও কৌশলে পালিয়ে যায় সহযোগী। এই ঘটনায় মামলা করেছেন নির্যাতিতা। নির্যাতিতাকে দেখতে হাসপাতালে যান পুলিশ সুপার। অভিযুক্ত ড্রাইভারের সঙ্গে কথা বলি, তার সঙ্গে কথা বলে তার যে সহযোগী আছে তার বিভিন্ন খোঁজখবর নিয়ে তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন রকম নির্দেশনা দেওয়া হয়। এই বিষয়ে কোনো গাফিলতি হবে না ইনশাল্লাহ, এবং দৃষ্টান্ত কোনো শাস্তি যেটা হয় সেই ব্যবস্থা আমরা করছি। এদিকে রাজবাড়ীর পাংশায় 2 স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার শিশুটির সার্বিক চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, নারী ও শিশু নির্যাতন সহায়ক সেলের সমন্বয়ক ডক্টর রফিকুল ইসলাম শিশুটিকে দেখতে এসে এই বার্তা দেন। কনক আজাদ, সময় সংবাদ। এবারের ঈদ যাত্রায় 415টি দুর্ঘটনায় প্রাণ গেছে 427 জনের। সবচেয়ে বেশি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা। সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। প্রাণহানি কমাতে মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধ সহ 12টি দাবি সংগঠনটির। ঈদের ছুটিতে শেকড়ে ফেরার আনন্দ কখনো কখনো রূপ নেয় বিষাদে। বেপরোয়া গতি, অদক্ষ চালক ও মহাসড়কে 3 চাকার যানের দাপটে দুর্ঘটনা বেড়ে যায় কয়েক গুণ। এবার ঈদযাত্রায় দুর্ঘটনার পরিসংখ্যান জানাতে সোমবার সকালে ডিআরইউয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাদের দেয়া তথ্য মতে গত 15 দিনে সড়ক, রেল ও নৌপথে 415টি দুর্ঘটনায় মারা গেছেন 427 জন, আহত হয়েছেন 1194 জন। শুধু সড়ক পথেই প্রাণ হারিয়েছেন 390 জন। দেশের সড়ক মহাসড়কে বৃষ্টির কারণে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এইসব গর্তের কারণে বেপরোয়া গতির যানবাহন দুর্ঘটনায় পতিত হয়েছে। সংগঠনটির মহাসচিব জানান, এবারও দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল। ঈদযাত্রায় সড়কে প্রাণহানি কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধ ও ঈদের আগে 4 দিন ছুটি সহ 12টি দাবি তুলে ধরেন তিনি। ঈদে যাতায়াত ব্যবস্থা নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। এবারের ঈদে 134টি মোটরসাইকেল দুর্ঘটনায় 147 জন নিহত, যা মোট দুর্ঘটনার 35.35%। গত ঈদুল আজহার তুলনায় এবার সড়কে দুর্ঘটনা বেড়েছে 22.65%। প্রাণহানি বেড়েছে 16.07%। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। প্রথম টেস্টে সকালে মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা। চ্যাম্পিয়নশিপের নতুন চক্র জয় দিয়ে শুরুর আশা টাইগারদের। ম্যাথিউসের শেষ ম্যাচ স্মরণীয় করতে চায় স্বাগতিকরা। দেশ জুড়ে ফের মাথাচাড়া দিয়ে কোভিড-19। একদিকে যেমন বাড়ছে রোগীর সংখ্যা, তেমনি জনমনেও বাড়ছে আতঙ্ক। করোনা মোকাবিলায় কতটুকু প্রস্তুত রাজধানীর হাসপাতালগুলো? কতটুকুই বা সক্ষমতা রয়েছে প্রতিরোধে? রাজধানীর বেশ কিছু হাসপাতাল ঘুরে সে খবর জানাচ্ছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ক্যামেরায় ছিলেন মুস্তাফিজুল হক আকাশ এবং SM সালাউদ্দিন। কোভিড-19 বা করোনা ভাইরাস মনে করিয়ে দেয় দুর্বিষহ এক স্মৃতির কথা, যে স্মৃতিতে ভেসে ওঠে অবরুদ্ধ নগরীতে বন্দি জীবন। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো সে ভাইরাস ফের কড়া নাড়ছে দুয়ারে। দেশজুড়ে বাড়ছে সংক্রমণ, সেই সঙ্গে জনমনেও বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। পরিস্থিতি মোকাবেলায় 14 জুনের মধ্যেই সব হাসপাতালে চালু হওয়ার কথা করোনা কর্নার, তবে তা এখনো চালু হয়নি সব হাসপাতালে। এ যেমন মুগদা মেডিকেলে করোনা কর্নারের জন্য ঠিক হয়নি নির্ধারিত জায়গা। আপাতত গাইনি বিভাগকে করোনা ইউনিট করার প্রস্তুতি চলছে, আর গাইনি রোগীদের নেওয়া হবে অন্য ইউনিটে। করোনা কর্নার চালু হয়নি তা মানতে নারাজ এই হাসপাতালের উপপরিচালক। তার দাবি, করোনা রোগীকে সেবা দিতে তারা প্রস্তুত। রোগী আসলে আমরা তাৎক্ষণিক সেবা দিতে পারবো, সেটা মানে বেড রেডি হয়নি, সব রেডি আছে। হ্যাঁ, বেড রেডি আছে, জাস্ট না ওটা গাইনি না, ওটা আইসোলেটেড ওয়ার্ড। আমরা সাময়িকভাবে গাইনি ওয়ার্ডকে দিয়েছিলাম। এখন যেহেতু কোভিডের জন্য আবার আইসোলেট করা লাগছে, এবার চোখ ফেরাবো মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। করোনা মোকাবেলায় প্রস্তুত দেশের সবচেয়ে বড় এই কোভিড হাসপাতাল, যেখানে নমুনা সংগ্রহ বুথ, প্যাথোলজি এবং RT-PCR ল্যাব সবগুলোতেই চলছে কর্মযজ্ঞ। প্রস্তুত করা হয়েছে 3 শতাধিক শয্যাও। আমরা 100% প্রস্তুত আছি। এখন আমাদের 13 জন কোভিড পেশেন্ট ভর্তি আছে। আমাদের 300টি বেড হচ্ছে আমাদের রেডি আছে এবং 1000 বেড নিয়ে আমরা প্রস্তুত আছি। প্রয়োজনে আমরা সেই বেডগুলো প্রস্তুত করব এবং আমরা আমাদের দিক থেকে 100% সাপোর্ট দিতে পারব। করোনা রোগীদের সেবা দিতে প্রস্তুতি সেরেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী ম্যানেজমেন্টের জন্য আমরা ইনিশিয়ালি একটা কর্নার সিলেক্ট করেছি। আমাদের 2-4 জন রোগী যদি হয় ওখানে রাখবো। এরপরের আমাদের স্টেপ হচ্ছে আমাদের যে একটা আইসোলেশন ওয়ার্ড আছে, সেখানে যদিও এখন অন্য রোগীরা থাকে, ওটা আমরা ভ্যাকেন্ট করে আমরা ওখানে করোনা রোগী রাখবো। করোনা কর্নারে এরই মধ্যে রোগী ভর্তি শুরু হয়েছে বলেও জানান ঢাকা মেডিকেলের পরিচালক।
মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। দেশ জুড়ে করোনা ও ডেঙ্গির প্রকোপ বাড়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় মাস্ক পরিধান সহ 7 দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষা কেন্দ্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দেওয়া হয়। কেন্দ্রে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও ডেঙ্গির বিস্তার রোধে কেন্দ্রের ভেতরে ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। স্প্রে করতে হবে মশা নিধনের ওষুধ। পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় করা যাবে না। এবার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে 26 জুন থেকে। দেশের সবচেয়ে বেশি ডেঙ্গি আক্রান্ত হচ্ছে বরগুনায়, অথচ সদরের জেনারেল হাসপাতালেই নেই সব ধরনের পরীক্ষার ব্যবস্থা। এদিকে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিকে পরীক্ষা করে ভুল রিপোর্ট মিলছে বলে অভিযোগ রোগীদের। এমন অবস্থায় নিয়ন্ত্রণকারী দফতরকে উদ্যোগ নেয়ার আহ্বান চিকিৎসকদের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 13 জুন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন সদর উপজেলার মরিয়ম। সেদিন তার রক্তে প্লাটিলেটের পরিমাণ ছিল 67,000। পরের দিন স্থানীয় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করালে তার প্লাটিলেট দেখায় 2,96,000, যা দেখে অবাক হন চিকিৎসক। পরে আরেকটি ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করালে রিপোর্টে প্লাটিলেট দেখায় 54,000। এর আগে গত 11 জুন তানিয়া নামের 10 বছর বয়সী এক শিশুকে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার থেকে 18,95,000 প্লাটিলেটের একটি রিপোর্ট দেয়া হয়। সেটিও ধরা পড়ে চিকিৎসকের চোখে। এই রিপোর্ট দেখে বলছে এটা ভুল রিপোর্ট দিচ্ছে, এখন এটা দেখে হবে না, এখন অন্য টেস্ট দিচ্ছে, এটা করে নতুন করে করবে। আমার মায়ের যাতে কিছু হয়ে যাইতে, আজকে কি হয়ে যাইতে বল। এসআরটা ওইখানে হাতে লেখা লাগে, তো ওইটা যে কম্পিউটারের একটা ওই যেটা দিয়ে ক্লিক দেয় ওইটা ওইখানে ক্লিকের ওই আরটিএস এরটা ওইখানে বসে গেছে, একটা 8 বেশি হয়ে গেছে ওইখানে শুধু। রোগী ও তার স্বজনদের অভিযোগ, ডেঙ্গু সংশ্লিষ্ট সব ধরনের টেস্ট জেনারেল হাসপাতালে চালু না থাকায় বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে তাদের। মানহীন এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্টের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। পাশাপাশি ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ। বাহির থেকে করছি যে ক্লিনিকগুলো আসলে মানহীন ক্লিনিক, একুরেট ভাবে আসে না, টাকা বেশি নিতে আছে, পেশেন্টরা তো সাধারণ হয়রানির ভিতরেই আছে। বেসরকারি ক্লিনিকগুলোতে যেটা করে যে ওরা অনেক সময় টেস্ট সঠিক না আসলেও আন্দাজে একটা কিছু লিখে দেয়। চিকিৎসকরা বলছেন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মানোন্নয়নে নিয়ন্ত্রণকারী দফতরকে উদ্যোগ নিতে হবে। আর শিগগিরই জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সব পরীক্ষা চালুর আশ্বাস তত্ত্বাবধায়কের। অনেক বেশি চেঞ্জ যখন আসে তখনই আমার একটা টেনশন হয় যে ঠিক আছে এত বেশি চেঞ্জ কেন হলো, আমরা আরেকটা জায়গা থেকে রিপিট করি। তো মান উন্নয়নের অবশ্যই সুযোগ আছে। এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে যে এই ব্যাপারটা একটু দেখার। যদি এরকম উল্টাপাল্টা রিপোর্ট হয় ক্লিনিকের মান নিয়ে অবশ্যই প্রশ্ন জাগে, এবং এইভাবে তো ট্রিটমেন্ট করাও ডাক্তারদের জন্য বিপজ্জনক। আমরা খুব শিগগিরই ইনশাল্লাহ অনেকগুলো টেস্ট এখানে শুরু করে দিব। এরই মধ্যে বরগুনাকে দেশের ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গণফোরাম সভাপতি মোস্তফা মোহসেন মন্টুকে ফুলেল শ্রদ্ধায় বিদায় জানালেন তার সহযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে ৭১-এর গেরিলা যোদ্ধাকে দেয়া হয় গার্ড অব অনার। তার চিরবিদায়কে রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি বলে জানান রাজনীতিবিদরা। তপ্ত রোদের মাঝে হঠাৎ বৃষ্টি। মুক্তিযুদ্ধে যে মানুষটি সামলেছেন ঢাকা জেলা গেরিলা বাহিনীর দায়িত্ব, তার প্রয়াণে যেন প্রকৃতিও কাঁদল। আষাঢ়ের বর্ষণের মাঝে কেন্দ্রীয় শহীদ মিনারে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসেন মন্টুকে দেয়া হলো গার্ড অব অনার। সোমবার দুপুর 2টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। মন্টুর বিদায় দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি বলে জানান তারা। মন্টু ভাই ছিলেন বলা যায় যে একটা সাহসের প্রতীক। যে কোনো জায়গায় ওনাকে আমরা ডাকলে, বিশেষ করে সাহসের জায়গায় মন্টু ভাইকে আমরা সবসময় খুবই প্রম্পট পেয়েছি। দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে একজন মুক্তিযোদ্ধা, তার প্রয়াণে শূন্য স্থান তৈরি হয়েছে। আমার অনেক একটা অপূরণীয় ক্ষতি হয়েছে, তো ওনাকে প্রত্যেক মুহূর্তে আমরা ওনার অনুপস্থিতিটা অনুভব করব। যারা মোস্তফা মোহসেন মন্টু আমাদের কাছে একজন অত্যন্ত অনুসরণীয় ব্যক্তিত্ব, একজন বরেণ্য রাজনীতিক। তাকে চলে যাওয়া আমাদের দেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করলো। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি।
মৃত্যুকালে 4 মেয়ে, 1 ছেলে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মন্টু। শহীদ মিনারে উপস্থিত পরিবারের সদস্যরা বলেন, মৃত্যু অবধি দেশের মানুষের কথা চিন্তা করেছেন তিনি। তার অক্সিজেনটা অনেক কমে যাচ্ছিল, তো ওইটা আমরা ফুলফিল করতে পারিনি, আর স্ট্রেচারেও নেওয়াটা ইম্পসিবল ছিল। আমি চাই সব দেশবাসীর কাছে বলছি, আমার বাবার জন্য দোয়া করবেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যাওয়ার পরদিন সকাল 9টায় ঢাকার কেরানীগঞ্জের নেক্রোজবাগ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় মোস্তফা মহসিন মন্টুর। সেখানেও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে দেয়া হয় গার্ড অব অনার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে নকশা বহির্ভূত ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে রাজুক। সকালে দক্ষিণ বনশ্রী নির্মাণাধীন প্রায় 10টি ভবনে অভিযানে যায় রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় নির্ধারিত নকশার বাইরে গিয়ে ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত ভবন মালিককে তলব করেন, তবে কোনো ভবন মালিককে না পাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। বাণিজ্যিক প্রতিষ্ঠানের নকশা বহির্ভূত অংশও ভেঙে ফেলা হয়। কোনো ভবনে আমরা এখন পর্যন্ত মালিক পক্ষ বা তাদের কোনো প্রতিনিধিকে আমরা পাইনি, যার জন্য জেল বা জরিমানা আরোপ করা হয়নি। যেখানেই নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করা হয়েছে সেখানে আমরা বৈদ্যুতিক সংযোগটি বিচ্ছিন্ন করে মিটারগুলো জব্দ করেছি, যাতে তারা পরবর্তীতে মিটারের জন্য রাজুকে যোগাযোগ করলে অবশ্যই আমরা যে পরবর্তী যে আইনগত ব্যবস্থা প্রয়োজন মধ্যে মুসলেখা তারা নিজ দায়িত্বে নকশা বহির্ভূত অংশ অপসারণ করবে, এরকম একটা কন্ডিশন দিয়ে হয়তো আমরা তাদেরকে মিটারগুলো ফেরত দেব। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন ও নকশা বহির্ভূত 4টি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে রাজুক। এর মধ্যে 2টি বহুতল ভবনের বেশ কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুপুরে গুতিয়াবো ও দক্ষিণবাগ এলাকায় অভিযান চালানো হয়। ভবন মালিকদের কাছ থেকে নকশা অনুযায়ী নির্মাণ কাজ করার মুসলেকাও আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাড়ে 32 লাখ কন্টেইনার, 12 কোটি মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং ও 4000 জাহাজ ভিড়িয়ে চলতি অর্থ বছরের আগের সব রেকর্ড ভাঙতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। অথচ অর্থ বছরের শুরুতে টানা 3 মাস রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি দীর্ঘস্থায়ী বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছিল দেশের আমদানি রফতানি বাণিজ্য। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের বিভিন্ন জেলায় শুরু হয় আকস্মিক বন্যা, আর এর প্রভাবে সেপ্টেম্বর পর্যন্ত বিপর্যয়ের কবলে পড়ে দেশের অর্থনীতি, স্তিমিত হয়ে পড়ে আমদানি রপ্তানি বাণিজ্য। কিন্তু অক্টোবর থেকে ম্যাজিক্যালি ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। বিশেষ করে চলতি বছরের 14 জুন পর্যন্ত 31,63,000 কন্টেইনার, 12.5 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। একই সঙ্গে বন্দরে ভিড়েছে পণ্যবাহী 3,900 জাহাজ। দেশে আমদানি রপ্তানি প্রবৃদ্ধির হার বেড়েছে এবং এটা সম্ভব হয়েছে বন্দরের বিভিন্নমুখী সংস্কার কার্যক্রমের জন্যই। বন্দরের মতোই চলতি অর্থ বছরে 6,88,000 রপ্তানি এবং 2,54,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিংয়ে রেকর্ড করেছে 21টি বেসরকারি অফডক। দেশের প্রায় সার্বিক রপ্তানি পণ্যের প্রায় পুরোটাই কিন্তু অফডক হ্যান্ডেল করছে। সুতরাং এই প্রবৃদ্ধিটা কিন্তু দেশের সামগ্রিক রপ্তানি খাতের প্রবৃদ্ধিরই পরিচায়ক। সংকটের মাঝেও তৈরি পোশাক খাত রপ্তানি লক্ষ্যমাত্রা ধরে রাখায় এই অর্জন বলে দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। বিশেষ করে চট্টগ্রাম বন্দর দিয়েই চলতি অর্থ বছরের প্রথম 3 প্রান্তিক অর্থাৎ মার্চ পর্যন্ত প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে। একইভাবে এসেছে গার্মেন্টস সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল। আমরা ওভারটাইম করেছি, অনেক এক্সপেন্ডিচার বাড়াইছি, খরচের দিকে না তাকিয়ে আমাদের ব্যবসা অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের কর্মকাণ্ড আমরা কিন্তু চালিয়ে রেখেছি, সেই জন্য সম্ভব হচ্ছে। লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের 100টি ব্যস্ততম বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম। মূলত কন্টেনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতার উপর নির্ভর করে এই তালিকা তৈরি করা হয়। 2024-25 চলতি অর্থ বছর বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। অর্থ বছরের শুরুতে গণ অভ্যুত্থান, এরপর আকস্মিক বন্যা, এর মাঝে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি। প্রবৃদ্ধি হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রামের এসাক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করতে চায় বাংলাদেশ। তাই অতীত পারফরমেন্স নিয়ে চিন্তা না করে ব্যাটারদের দায়িত্ব নেওয়ার আহ্বান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।
দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে জানালেও টিম কম্বিনেশন নিয়ে কোনো কিছুই জানাতে অপারগতা প্রকাশ করেছেন ক্যাপ্টেন। তবে মিরাজের সুস্থতার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে বলে মন্তব্য করেছেন তিনি। অপোনেন্টের সাথে তো অবশ্যই জিততে চাইবো এবং আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে এটা কালকে আমি আসলে বলতে চাই। মিরাজ একটু শরীরটা খারাপ আছে, সো ডেভেলপ করছে, সো ওর ওপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে। এই কন্ডিশনে বেশ কিছু ক্রিকেটারের খেলার অভিজ্ঞতাও আছে, সো এই অভিজ্ঞতাটা যদি কাজে লাগাতে পারে তাহলে এই সিরিজটা আমার মনে হয় যে ভালো কিছুই হবে। বাট আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি আমরা যারা ব্যাটিংয়ের দায়িত্বে আছি, এটা ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় না যে ওয়ানডের এই বিষয়টা নিয়ে এখন কথা বলাটা যৌক্তিক, কারণ একটা টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। সো আমার মনে হয় যে এই সিরিজটা নিয়ে আমাদের বেশি ফোকাস করা উচিত। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাব তার কাছে। শিমুল, গল টেস্টে বাংলাদেশ কেমন একাদশ সাজাবে সেই বিষয়টাই আসলে একটা ফাইন টিউনিং করে নিয়েছেন কোচিং প্যানেলের সদস্যরা। যেমনটা দেখেছি আজকের অনুশীলনে শুরুটা মানে ফুটবল খেলে তারা গা গরম করেছে, আর পরেই কিন্তু ফিল্ডিং অনুশীলন করেছে। সবার আগে আমরা দেখেছি যেমনটা মুশফিক, জাকের আলী, অনেক, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস সবাই কিন্তু এই ফিল্ডিং অনুশীলনে বেশ বিশেষ গুরুত্ব দিয়েছে। স্লিপ ক্যাচের প্র্যাকটিসটা করেছেন তাদেরকে আসলে যেমনটা দেখেছি। যেহেতু বলের উইকেটটা একটু স্পিনিং ট্র্যাক হবে, সেক্ষেত্রে স্লিপ অনেক ক্যাচ আসতে পারে, এই যে বিষয়টা গুরুত্ব দিয়ে আসলে তারা কাজ করেছেন। পাশাপাশি কোচিং প্যানেলের সদস্যরা যে বিষয়টার দিকে বেশি গুরুত্ব দিয়েছে, যেহেতু মিরাজ নেই, অনেকটা নেই আসলে বলাই যায়, কারণ যেই 2 দিন বাংলাদেশ দল অনুশীলন করছে তিনি মাঠেই আসেননি। শান্ত আসলে যেমনটা বলছিলেন কিছুটা মানে আগের চেয়ে ভালো হলেও শরীরটা এখনও খারাপ মেহেদী হাসান মিরাজের, সেই ক্ষেত্রে তাকে আসলে ধরা যায় যে গল টেস্টে তিনি একাদশে থাকছেন না। তার জায়গা আসলে কাকে নেবেন, যেহেতু অলরাউন্ডার, সেই ক্ষেত্রে ব্যাকআপ অলরাউন্ডার স্পিনিং সেটা আসলে খুব বেশি যে অ্যাভেলেবেল বর্তমান স্কোয়াডে বলা যায় না একেবারে মিরাজের সমতুল্য যদি আমরা বলি। সেই ক্ষেত্রে হয়তো আমরা যদি 3 স্পিনারকে নিয়ে খেলতে মাঠে নামতে দেখি, সেই ক্ষেত্রে স্পেশালিস্ট 3জন স্পিনারই আছেন। নাইম রয়েছেন, হাসান মুরাদ রয়েছেন এবং কি তাইজুল ইসলাম অভিজ্ঞ ক্রিকেটার, এই তাদেরকে একাদশে দেখা যেতে পারে। ব্যাটিং অর্ডারটা আসলে কতটুকু লম্বা করবে বাংলাদেশ? 7 জনকে নিয়ে বাংলাদেশ মাঠে নামবে নাকি 6 জন ব্যাটসম্যানকে নিয়ে মাঠে নামবে? সেক্ষেত্রে 7 জন ব্যাটসম্যান নিলে ওই পেস বোলারদের দিক থেকে হয়তো বা 1 জন পেস বোলার নিয়ে খেলতে হতে পারে। যদি ব্যাটিং অর্ডারের দিকে তাকায়, শান্তর পজিশনটা নিয়েও কথা হচ্ছিল প্রেস কনফারেন্সে, তাকে জিজ্ঞেস করা হলেও তিনি আসলে জিনিসটা খোলাসা করেনি, যেহেতু প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা রয়েছেন তারা একটা পরিকল্পনার বিষয় থাকে, তিনি আসলে এই জিনিসটা খোলাসা করতে চান। তবে আমরা যতটুকু জানতে পেরেছি বা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে হয়তো তিনি ওপেনিংয়ে দেখা যাবে। তাছাড়া সাদমান কিংবা মমিনুল, মুশফিক রয়েছেন, লিটন রয়েছেন, জাকের আলী, অনেক রয়েছেন, মাহাদি ইসলাম অঙ্কন, এই 7 জন আসলে ব্যাটিংয়ের ভরসায় থাকবে। আর একজন বোলার যদি হয় সেক্ষেত্রে হয়তো আমরা খালেদ কিংবা হাসান মাহমুদকে দেখতে পারি, অথবা 2 বোলার নিলে একজন ব্যাটসম্যান কমবে, সেক্ষেত্রে হাসান মাহমুদ এবং কি খালেদকে দেখতে পারি। তো আমার কাছে শ্রীলঙ্কা থেকে এই ছিল সবশেষ খবর। শ্রীলঙ্কা থেকে সহকর্মী তারেক হাসান শিমুল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। লন্ডন বৈঠকে নির্বাচনের সময় নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ, সরকারের কার্যক্রমকে অনুমোদন দেবে নির্বাচিত সংসদ বলছে বিএনপি। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে নেতাদের বৈঠক। পত্রিকায় বিজ্ঞপ্তির পরও হাজির না হলে শেখ হাসিনার অনুপস্থিতিতেই চলবে বিচার, জানালো প্রসিকিউশন। জাতিসংঘ দলের সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক, গুমের বিচারে হচ্ছে আইন। এবং ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতি সহ 3 অভিযোগের প্রমাণ পাওয়ার দাবি দুদকের। সাবেক রাষ্ট্রদূত মোনা দম্পতির অর্থ পাচার অভিযোগের অনুসন্ধান শুরু। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।